প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমায়া। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার হাউস 6/4 ব্লক ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইমেজেস অফ ইনোসেন্স। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। যতই হাসেন আপনার মনে অনেক কষ্ট। আসলে আমার মনে অনেক কষ্ট দূর করার দুটো উপায় আছে জানেন। একটা হলো যে মনের যত কথা আছে সব গড়গড় করে বলে দেওয়ার। 2 নম্বরটা হচ্ছে, আমি ভুলে গেছি 2 নম্বরটা। আমি জানি 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরটাকে ফলো করা। হ্যাঁ শোনেন, মনেরও কিন্তু পেট আছে। মনের পেট আছে, মনের গ্যাস হয়, পেটের মধ্যে গুট ফুট এগুলি হয়, বুঝতে পারছেন? মনের গ্যাস বের করে দিতে হয়। এটার উপায় হচ্ছে মনের কথা বলে ফেলা। আপনি কিন্তু বলতে পারেন আমাকে। আপনাকে? আচ্ছা, তাহলে এক কাজ করি, তোমাকে বলা যায়, কারণ তুমি মনে রাখতে পারবে না, তুমি তো পাগল। আরে ঠিক বলছেন, আজকে মনে রাখতে পারি না। দুপুরে কি খাইছি রাত্রে ভুলে যাই। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। যাই তোমাতে হারিয়ে যাই খেয়ালি ভাবনাতে, চাই আবেশে জড়াতে চাই উদাসী দিনে রাতে, জেনে রেখো সারাক্ষণ এ মনের ধরে তুমি। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই কেডা বলছে আমি কান্দাকাটি করতে আসি? এই আশা কি আমি কান্দাকাটি করতে আসি? কান্দাকাটি করতেছেন না কি কোন? আপনি তো ভেঙে পড়ছেন, কত সহজে ভেঙে পড়েন না। বসেন, আপনার সাথে কথা বলি, বসেন। আঙ্কেল, আপনি হঠাৎ এখানে কেন আসছে বুঝোস নাই? এই আইসে মোরে কষ্ট দিতে, অপমান করতে আসছে। আরে কি কর, আপনার আবার লজ্জা শরম আছে নাকি? লজ্জা থাকলে তো লজ্জা দেবো। আশা মা, তোমার আমি একটা ধন্যবাদ দিতে আসলাম, বুঝলা? ধন্যবাদটা তুমি আমার তরফ থেকে মনসুরে দিবা। কিন্তু কি জন্য ধন্যবাদ আঙ্কেল? কি জন্য বোঝো নাই? মনসুর যে মাতব্বরিটা মারছে, এই মাতব্বরির কারণে ধন্যবাদ দিতে আসছে মনসুর। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রিন্স রুবেল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। গানের মানুষ, গান নিয়ে তো সবসময় ব্যস্ত থাকেন, আর যখন অবসর পান তখন কি করেন? অবসর আসলে যারা লেখালেখি করেন ওটা অবসরটাকে আমি কাজ হিসেবেই ধরি আর কি। আচ্ছা। একটু অবসর পেলে গান লেখার চেষ্টা করি, কোনো কিছু চিন্তা করি। যারা গান লিখে তারা সাধারণত কবিতার বই পড়তে ভীষণ পছন্দ করে বা কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে গান লেখেন। আপনার ক্ষেত্রে কি এমন কিছু হয়?
কবিতা আমি পড়ি, অনেক ভালো লাগে, কিন্তু কবিতাকে আশ্রয় করে কিংবা কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আমি গান লিখতে পারিনি এখনো। মানে হঠাৎ করে কোনো শব্দ কিংবা কোনো সুর মাথায় কাজ করলে তখন শব্দ যদি আগে আসে তখন এই শব্দের সাথে সুর নিয়ে কাজ করার চেষ্টা করি, আর যদি আগে সুর আসে তখন এই সুরের সাথে কোন কথাটা গেলে ভালো হবে ওইরকম নিয়ে চিন্তা করি। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে আপনার গানটা লেখা হয় কিভাবে, বা আপনি অনুপ্রেরণা কিভাবে পান যে কোনো একটি বিষয় নিয়ে আপনি গান লিখবেন, কিভাবে এটা ভাবেন? আমাদের বাস্তবিক জীবনে চলাফেরার মধ্যেই দেখবেন আপনার অনেক ধরনের শব্দ কিংবা অনেক সুর কানে এমনিতেই চলে আসে, এবং তখন অনেক ওইটাকে গল্প আশ্রয় নিয়ে আছে, হ্যাঁ। ওইটার আশ্রয় নিয়ে সামনে আগাই। হ্যাঁ, সেটাই। আর মানে নিয়ত করে যদি বসি যে আজকে আমি গান লিখবো, এরকম অনেক সময় আবার হয়ও না। হ্যাঁ, আর ইচ্ছে করলেই গান লেখা যায় না, আবার ইচ্ছে করলেই সুর আসে না। আসে না। এটা অনেকটাই পুরোটা একটা প্রাকৃতিক একটা বিষয় কাজ করে। ঠিক তাই। এটা জোর করে আনা যায় না আর কি। হ্যাঁ, গান লেখার শুরুটা আপনার কিভাবে হয়েছিল, বা কিভাবে বুঝলেন যে আপনি গান লিখতে পারেন? আচ্ছা, আমি আসলে ছোটবেলায় যে কবিতার কথা বললেন, তখন আমাদের আমি যে সময় ক্লাস 6-7-এ পড়ি তখন মাঝে মধ্যে কবিতা লিখতাম। গান গাইতাম ছোটবেলা থেকেই। আচ্ছা, বিশেষ করে জাতীয় সঙ্গীত দিয়ে আমার প্রাইমারি স্কুল শুরু। কারণ আমি স্কুলে যে সময় শপথ এবং প্যারেড হইতো তখন আমি জাতীয় সঙ্গীত গাইতাম। তখন আমার ভিতরে একটা মানে ইচ্ছা জাগলো যে আমি গান গাইবো, শিল্পী হব, কিন্তু আচ্ছা। গীতিকার হব কিংবা সুর করব সেটা ভাবি নাই। ব্যাপারটা কিন্তু দারুণ না, জাতীয় সঙ্গীত থেকে জি, জাতীয় চিন্তা সঙ্গীত করে থেকে। এত দূর পর্যন্ত আসা, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। হ্যাঁ, আমার প্রাথমিক বিদ্যালয়ের যে আমার স্যার ছিলেন, উনি আছেন এখনো, প্রাণেশ চার। উনি আসলে আমার যে সময় দেখলেন যে আমি জাতীয় সঙ্গীত গাইতে পারি তখন উনি দেশের গান, দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত এইগুলি বিভিন্ন প্রতিযোগিতায়, স্কুলের তো প্রতিযোগিতা হইতো তখন, প্রতিযোগিতায় গাওয়ানোর চেষ্টা করতেন। হ্যাঁ। তো আমারও আসলে ভালো লাগতো গান। আর আমার আব্বু একজন বাউল শিল্পী। বাহ। তো সেই ক্ষেত্রে ব্লাড থেকেও অনেক সময় অনুপ্রাণিত আপনার বেড়ে হয়েছিলেন। ওঠা কি সুনামগঞ্জে? যে আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ, বিশ্বম্বরপুর উপজেলা। তখন তো আমাদের মানে বিভাগ ছিল না, এখন তো সিলেট বিভাগে আছি আর কি আমরা। জি, তারপর কি গান শেখা হয়েছিল কারো কাছ থেকে? গান আমি যে সময় আসলে প্রথম ছোটবেলা আমি গান শিখতে পারি নাই। আমি যে সময় এসএসসি পাশ করে যে সময় এমসি কলেজে ভর্তি হই তখন সিলেট অনুদার কাছে আমি কিছুদিন হারমোনিয়াম এবং তবলা, গিটার শিখি, সেটা কিছুদিন, তারপরে আবার ঢাকায় চলে আসি আর কি। আর গানটা আসলে আমি শুনে শুনেই বেশি শিখেছি। একটা সময় থাকে না, যে সময় আমরা যখন ছোট থাকি তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও? আপনার কি এরকম ইচ্ছে ছিল যে ছোটবেলায় মনে হতো যে না আমি একজন সঙ্গীত শিল্পীই হব? আসলে আমার বেশি উৎসাহ জাগে যখন আমি টিভিতে গান দেখতাম, অনেক শিল্পীরা গান গাচ্ছেন। তো তখন তো আসলে রেডিওতে বেশি গান শুনতাম, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়তো ছায়াছন্দ কিংবা এই বিভিন্ন রকম সঙ্গীতমালা। হ্যাঁ, তো গানের এগুলি শুনতে অনুষ্ঠান শুনতে হতো। গানের প্রতি একটা, আর গানের পরিবেশও ছিল যেহেতু বাবা শিল্পী ছিলেন। তো গানের প্রতি যখন টিভিতে কাউকে দেখলে গান গাইতে তখন মন চাইতো যে কিংবা ইচ্ছা জাগতো যে ওরা টিভিতে গান গাচ্ছে, আমিও একদিন গাইবো। এরকম একটা স্বপ্ন ছোটবেলা থেকেই ভিতরে ভিতরে ছিল, কাউকে খুব একটা বলতাম না। পরবর্তীতে আসলে সুযোগ আসে গান লেখার, গান গাওয়ার। আমি গান গাইবার জন্য তো আপনার ঢাকাতে আসা হলো। হ্যাঁ, গান আসলে গাওয়ার জন্য আর লেখার জন্য আসছিলাম প্রথম। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে গান লেখাটাই মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ, গানটা লেখাই বেশি হয়েছে। এর কারণ আমি আপনাকে বিশ্লেষণ করি, সেটা হলো যে আমি যে সময় গান লিখতাম তখন আমি তো স্টুডেন্ট। জি, হ্যাঁ, স্টুডেন্ট, তখন আসলে পড়ালেখার খরচ কিংবা থাকা খাওয়ার একটা খরচ আছে। তো গান বাজনার জন্য আলাদা কোনো খরচ ফ্যামিলি থেকে পাওয়া যায়নি এবং যায় না, এটা আসলে কোনো ফ্যামিলি জানি না অন্য কেউ মানে গানের দিকে সহযোগিতা করে কিনা কোনো ফ্যামিলি। তো আমি খুব একটা পাই নাই, কারণ যেহেতু আমার আব্বা ছোটবেলায় মারা গিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমি ছোটবেলা থেকেই পড়ালেখাটা একটু মানে নিজের দায়িত্বটা নিজেই নিতে দায়িত্বে, হয়েছিল। কারণ আমি ক্লাস 5 থেকেই ছাত্রছাত্রী নিজে পড়ানোর চেষ্টা করেছি বাহ। টুকটাক। তো গানের বাড়তি যে খরচ যোগাবো সেটা ছিল না বিধায় গান লিখলে কারো ভালো লাগলে গানটা নিজে না গিয়ে সেটা দিয়ে দিতাম টাকার জন্য, কারণ টাকাও তো দরকার আছে। এভাবে আসলে গান গাওয়ার চেয়ে গানটা লেখাটাই বেশি প্রচার হয়েছে আর কি। তো গাচ্ছি টুকটাক, কম গাচ্ছি, লিখছি বেশি, এই আর কি। এই যে গান শুনি আমরা এখন, কোন গানটি শোনাবেন? আমি প্রথম যে গানটা শোনাবো সেটা হলো যে আমার কথা সুরে গামছা পলাশ প্রজাবনের, সে গিয়েছিল
ওই গানের আমি অংশবিশেষ একটু শোনানোর চেষ্টা করছি আর কি। শুনি। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে, মনে যত দুঃখ আমার তুই বন্ধুর কারণে। রাস্তায় রাস্তায় ওরে রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে, মনে যত দুঃখ আমার তুই বন্ধুর কারণে। আহার নিদ্রা লয় না মনে, তনু কান্দে উচাটনে। প্রাণ থাকে না প্রাণে আমার জল পড়ে নয়নে। আহার নিদ্রা লয় না মনে, তনু কান্দে উচাটনে। প্রাণ থাকে না প্রাণে আমার জল পড়ে নয়নে। এই জীবন আর বেশি দিন নাই দেখা যায়ও পারলে। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে, মনে যত দুঃখ আমার তুই বন্ধুর কারণে। বাহ, সুন্দর। এই দুঃখবোধই মনে হয় আমাদের নতুন নতুন সৃষ্টিতে অনেক সহায়তা করে। এই গানটা আসলে আমি যে সময় লিখি, এটা একটা ছন্ন ছাড়া এলোমেলো জীবন ছিল আমার। হ্যাঁ, তো ওই সময় এই গানটা আমি লিখেছিলাম। এই গানটা আমি মৌচাক থেকে গাজীপুর যাওয়ার রাস্তার মধ্যে সারা রাত্রি ছিলাম। আচ্ছা। তো একটা বাস থেকে আরেকটা বাসে উঠি, এভাবে ভেঙে ভেঙে আমি রাত্রে গাজীপুরে যাই পৌঁছাই যখন, তখন আমার গানটা লেখা কমপ্লিট হয়। বাহ, এরকম প্রত্যেকটা গান লেখার পেছনে মনে হয় একটা গল্প আছে। মোট কতগুলি গান লেখা হয়েছে আনুমানিক? আমার গান লেখা আছে প্রায় 1200-র মতো। এর মধ্যে 300-র মতো গান রিলিজ হয়েছে ক্যাসেট এবং ইউটিউবে। আর বাকিগুলি আস্তে আস্তে মিউজিক করছি, কারণ একটা গান এখন প্রকাশ করতে গেলে মিউজিক করতে হয়, ভিডিও করতে হয়। তা সবকিছু মিলিয়ে আর কি সবগুলি এখনো করা হচ্ছে। এখন তো সবই ভিজুয়াল মিডিয়া। এখন আসলে গান শোনার পাশাপাশি দেখতে চায়, যার ধরুন ইনভেস্টটা একটু বেশি, সেই ক্ষেত্রে সবগুলি এখনো করা হয় নাই। এখন কি তাহলে নিজের মৌলিক গানের কাজটা আপনার বেশি করা হচ্ছে বা সেদিকে মনোযোগ দেওয়া হচ্ছে কি বেশি? হ্যাঁ, মৌলিক গান নিয়ে কাজ করছি, কারণ আমি যে সময় গান লিখছি সেটাও মৌলিক, আবার যে সময় নিজে গাইতেছি সেটাও মৌলিক করার চেষ্টা করছি। কিন্তু নিজের মৌলিক গান মানে আপনি নিজেই গাইছেন, হ্যাঁ, এই গানগুলো নিয়ে এখন বেশি কাজ করছেন, কারণ এতদিন ধরে তো আপনার অনেক শিল্পীর জন্য গান লেখা হয়েছে, জি জি। কিন্তু নিজের জন্য কাজ করার সুযোগটা তৈরি হয়নি। এখন কি সেটা নিয়ে ভাবছেন কিনা? সেটা ইউটিউব আসার পরে অনেকটা সহজ হয়েছে। ফেসবুক, ইউটিউবে অনেক সময় মোবাইলে ভিডিও করেও গান ছাড়া যাচ্ছে। তো আগের চেয়ে একটু বেশি করতে পারছি আর কি। তো আমার বেশ কিছু গান অডিও করা আছে, এগুলি এখনো ভিডিও করতে পারি নাই। ভিডিও করলে ইনশাল্লাহ চলে আসবে। নতুন পুরাতন অনেক আর্টিস্টদের গান আপনার করা হয়েছে, তাদের মধ্যে এই যে একটা পরিবর্তন, যে নতুনদের সাথে একরকম ভাবে কাজ করতে হয়, পুরাতন যারা আর্টিস্ট ছিল তাদের সাথে কিন্তু আর এক রকম একটা বন্ডিং ছিল। এই যে পরিবর্তন, এটা আপনি একজন লিরিসিস্টের জায়গা থেকে আসলে কতটুকু কিভাবে ম্যানেজ করেন এবং উপভোগ করেন কতখানি? হ্যাঁ, পুরাতন যারা আছেন ওনাদের সাথে কাজ করার সময় কি হয় যে এই নতুন তেমন কোনো অভিজ্ঞতার সৃষ্টি হয় না, কারণ ওনাদের সাথে দেখা হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ। আর নতুন আসলে কারো গান করলে, যেমন আমি জাহিদের একটা পান গান করেছিলাম। জাহিদ হয়তো চিনবেন, ওই যে মধু হই হই আরে বিষ খাওয়াইলা। তো ওর একটা গান করেছিলাম। তো ও যে সময় গান ভোকাল দেওয়ার জন্য আসলো, তখন ও ভয় পাইতেছিল যে ভাইয়া গান আসলে কিভাবে গাইব এটা। আর গানটা একটু আমাদের সিলেটি আঞ্চলিক ভাষা ছিল। তো সেক্ষেত্রে ওর মানে ট্র্যাকের সাথে গানটা গাওয়ার যে এই মিউজিক ট্র্যাকের সাথে আর আলাদাভাবে যে সময় গানটা, তখন মিউজিক ছাড়া সে খুব ভালো গাচ্ছে, ট্র্যাকের সাথে যাওয়ার পরে তখন তার ভয় পাইতেছিল। তো আমরা তখন এই গানটার মিউজিক করেছিলেন ইমন চৌধুরী ভাই। তো আমরা পরে শুধু মিউজিক ছাড়া একটা লুপের উপরে তার ভোকালটা নিয়েছিলাম। তো দেখলাম যে মিউজিকের আসলে অনেক শিল্পী আছেন, দরা বাঁধা যদি আপনি তাকে সময় দিয়ে দেন যে এতটুকু পরে মিউজিক আসবে, তখন অনেক বাউল শিল্পী আছে কিংবা অনেক নতুন আছে যারা গাইতে পারে না। আর যখন আপনি ছেড়ে দিবেন যে আপনি কিংবা তুমি
নিজের মতো করে গাইতে থাকেন, তখন সে মন খুলে গাইতে পারে। হ্যাঁ, তো মানে তার আমরা এইভাবে- স্বাধীনতার জায়গা থেকে সে স্বাধীনতার তার জায়গা থেকে। স্বকীয়তা দিয়ে গানটি তার গাইতে সেটাই। পারবে। তো নতুনদের ক্ষেত্রে ওদেরকে ওদের মতো ছেড়ে দিলে ওরা ভালো গাইতে পারে, আর ট্র্যাকে আনলে অনেক সময় একটু প্রবলেম হয়। তো নতুনরা যেটা হয়, ওরা অনেক বেশি খুশি হয় হ্যাঁ হ্যাঁ যে আমার নতুন গান হচ্ছে। আর পুরাতন যারা আছেন ওনারা তো আসলে অনেক গান করতে করতে আবেগ অনুভূতিটা একটু শিথিল হয়ে যায়, তারপরেও আনন্দ তো আছেই নতুন গানের ক্ষেত্রে। এই আচ্ছা। আর কি। এই যে আপনি যখন একটি গান লিখছেন এবং সেটা অনেক শিল্পীরা কিন্তু গাইছে, ধরেন এই একজন শিল্পীকে দিয়ে গানটি জনপ্রিয় হলো, কিন্তু অন্যান্য আরো অনেক শিল্পী গানটা কভার করছে পরবর্তীতে গিয়ে, সেখানে কি কপিরাইটের বিষয়টা থাকে, বা এখানে তো একটা বাণিজ্যিকীকরণের বিষয়টা আছে, সেটা আসলে কিভাবে দেখেন আপনি? কপিরাইটের জিনিসটা আসলে তো মানে এটা ছিল না একটা সময়। তো আসার পর থেকে যেটা হয়েছে সেটা হলো যে যে কোম্পানিগুলিতে আমরা গান দিচ্ছি ওনাদের বর্তমানে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই ডিড করতে হয়, ডিড ডকুমেন্টস হয়। তো ডিড ডকুমেন্টস হওয়ার পরে আপনি যে সময় গানগুলি আপনার ব্যাক স্টেজে কিংবা ইউটিউব চ্যানেল, ফেসবুকে যখন দিবেন, তখন আপনার এই গানগুলো অন্য কেউ যদি কাভার করতে হয় তাহলে ওই কোম্পানির শরণাপন্ন হতে হবে, ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিংবা ওনাদের কাছ থেকে মানে আপনার পারমিশন নিতে হবে। তখন ওনারা আপনার চ্যানেল কিংবা পেজকে ওনারা হোয়াইট করে দিবে কিংবা লিস্ট করে দিবে যে আমরা মানে অ্যালাউ করবে আর কি। জি জি। আচ্ছা, আরো একটি গান শুনি এখন। হ্যাঁ, অবশ্যই। আমি এখন যে গানটি গাইবো এটি আমার খুব পছন্দের একটি গান, গেয়েছেন আমার পছন্দের শ্রদ্ধেয় ধ্রুব গুহ দাদাজি। আমি এই গানটার অল্প কিছু শোনানোর চেষ্টা করছি। তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু করিও যতন। তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু করিও যতন। তুমি বিনে শূন্য এখন, তুমি বিনে শূন্য এখন হৃদয় সিংহাসন, আদরে রাখিও বন্ধু করিও যতন। বাহ, সুন্দর। সেই 1999 সাল থেকে আপনার মিউজিক ইন্ডাস্ট্রির সাথে, গানের সাথে পথ চলা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। এই এতগুলো বছরের সব থেকে বড় প্রাপ্তি যদি জানতে চাই আপনার কাছে, কোনটার কথা বলবেন? আমার আসলে আমি শুরু থেকে এই পর্যন্তই আসলে আমার সহকর্মী যারা আছেন, মিডিয়া যাদের সাথে কাজ করছি, ওনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। এটা আমার সবচেয়ে বেশি বড় প্রাপ্তি। আর আমার ভক্তবৃন্দ যারা আছেন ওনারা আমাকে একদম মন থেকেই ভালোবাসেন। তো ওইটাও আমার বিশাল প্রাপ্তি। আছে না কিছু ফেক ভালোবাসা, যে সামনে আপনাকে বললাম যে ছেলেটা ভালো কিংবা মেয়েটা ভালো, কিন্তু পিছনে দেখা গেল যে ও চলে গেছে, ভালো হয়েছে, ডিস্টার্ব ফিল করি, এরকম না আর কি। গেলে আমার সাথে কারো দেখা হইলে সে খুশি হয়, আমারও ভালো লাগে, সেটা একদম মন থেকে, ওইটা আমার বিশাল প্রাপ্তি। অবশ্যই। এখন নতুন কি কাজ করা হচ্ছে যেটা সামনে আসবে? ধ্রুব মিউজিক স্টেশন থেকে সামনে আসবে কুনাল এবং আমিনুলের ডুয়েট একটা গান। এই গানটা কথা সুর আমি করেছি, মিউজিক করেছেন এস পুলক ভাই। ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানটা আসবে। আমি কি এই গানের কোনো অংশ শোনাবো? হ্যাঁ অবশ্যই, শুনি না, দুটো লাইন শুনি। মন জানে প্রাণ জানে আমার কি হও তুমি, ভালোবেসে বুঝেছি আমি যাকে খুঁজেছি, ভালোবেসে বুঝেছি আমি যাকে খুঁজেছি, এই তুমি সেই তুমি, আমার কাছে তুমি অনেক অনেক দামি, অনেক অনেক দামি। মন জানে প্রাণ জানে আমার কি হও তুমি। সুন্দর গান, অবশ্যই you. শ্রোতা দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে সেটাই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আপনার সাথে যারা আছেন এই আজ দুপুরে অনুষ্ঠানের সামনে এবং পিছনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এনটিভিকে।
আর আমার দর্শক শ্রোতা যারা আছেন অবশ্যই ভালো গান এবং বাংলা গানের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।